বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা এটি নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসের শুরুতেই আমি গতির সমীকরণের সাথে ঘূর্ণায়ন গতির সমীকরণটি কিভাবে সম্পর্কিত সেটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা রৈখিক গতির ক্ষেত্রে লিখি হলো ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। এই সমীকরণটি কৌণিক গতির ক্ষেত্রে এই ভি এর স্থলে হবে হলো ওমেগা, আর ইউ এর স্থলে হবে হলো ওমেগা আই, এটি ওমেগা এফ দিয়েও লেখা হয়। এ এর স্থলে হবে হলো আলফা, আর টি টি থাকবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা রৈখিক গতিটা যেভাবে লিখছি কৌণিক গতিটাও ঠিক সেই রকমই, তবে অক্ষরগুলো চেঞ্জ। আমরা অক্ষরগুলো একটু লক্ষ্য করি কি কি অক্ষরের পরিবর্তন হচ্ছে। একটি হলো ভি এর স্থলে ওমেগা এফ, তারপরে ইউ এর স্থলে ওমেগা আই, তারপরে এ এর স্থলে আলফা, এরপর এস এর স্থলে হবে হলো থিটা, টি এর স্থলে টি হবে, এটির এটির পরিবর্তন হচ্ছে না। আমরা এর পরবর্তী সমীকরণগুলো একটু লক্ষ্য করি যে রৈখিক গতির ক্ষেত্রে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কৌণিক গতির ক্ষেত্রে এই এস এর স্থলে হবে হলো থিটা ইজিক্যাল টু ওমেগা আই টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। আমরা রৈখিক গতিটা একটু আলাদা করে দেখাচ্ছি। এটি রৈখিক গতি, নিচেরটি হলো কৌণিক গতি। ঠিক এভাবে আমরা আরেকটি সমীকরণের পরিবর্তন আনতে পারি, সেটি হলো রৈখিক গতির ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এটি কৌণিক গতির ক্ষেত্রে এরকম হবে ওমেগা এফ এর ওপর স্কোয়ার ইজিক্যাল টু ওমেগা আই স্কোয়ার প্লাস টোয়াইস আলফা থিটা, এ আকৃতি ধারণ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই কৌণিক গতি আর রৈখিক গতির ক্ষেত্রে গতির সমীকরণগুলো প্রায় একই রকম, শুধু আমাদের এই অক্ষরের মধ্যে এই যে পরিবর্তনগুলো আমাদের এখানে নিয়ে আসলেই আমরা এই সমীকরণকে অটোমেটিক্যালি আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। আমরা আবার মূল আলোচনায় ফিরে আসছি।
চলন্ত লিফটের প্রতিক্রিয়া এবং আপাত ওজন। এখানে আমরা একটু লিফটের ছবি দেখে এই বিষয়টি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। ছবিতে দেখা যাচ্ছে যে একটি শিশু তার নিজস্ব এমজি ভর নিয়ে দাঁড়িয়ে আছে। এই এমজি ভরের জন্য প্রতিক্রিয়া বল কিন্তু ওই ওজনের বিপরীতে কাজ করছে। সুতরাং এই প্রতিক্রিয়া বলের জন্য তার ত্বরণ হবে হলো এফ, আর পুরো বল হবে হলো এম এফ। সেক্ষেত্রে ওই শিশুটি যখন লিফটে দাঁড়িয়ে আছে তখন তার ওজন বল খাড়া নিচ দিকে কাজ করবে আর প্রতিক্রিয়া করবে খাড়া উপরের দিকে, আর এই দুইয়ের যোগফল হবে 0। এখন যদি বস্তুটি যদি এই লিফটটি যদি খাড়া উপরের দিকে ওঠা শুরু করে, তাহলে সেক্ষেত্রে এটি যে ত্বরণে উপর দিকে উঠবে সেই ত্বরণের সাথে এই এমজি প্রতিক্রিয়াটি যোগ হয়ে যাবে, কারণ এমজি প্রতিক্রিয়া কাজ করছে খাড়া উপরের দিকে এবং লিফটটিও খাড়া উপরের দিকে উঠছে। এবং সেক্ষেত্রে যে সার্বিক যে প্রতিক্রিয়া এটির মান হয়ে যাবে হলো আর ইজিক্যাল টু এমজি প্লাস এম এফ। এটি হলো পুরো অংশটা দাঁড়াবে আর কি, অর্থাৎ আর ইজিক্যাল টু এম ইন্টু জি প্লাস এফ। আবার এই লিফটটি যখন খাড়া উপরের দিকে ওঠার পরিবর্তে যখন এটি খাড়া নিচের দিকে নামা শুরু করে তখন কি হবে? আমরা একটু দেখি যে এটি খাড়া উপরের দিকে না উঠে যদি খাড়া নিচের দিকে নামে, এখানে লিফট খাড়া উপরের দিকে উঠছে, ঠিক আছে, কিন্তু যদি এটার ক্ষেত্রে খাড়া নিচের দিকে নামছে, তা খাড়া নিচের দিকে যখন নামবে তখন আমাদের এই প্রতিক্রিয়া আর এর মানটা হবে এরকম। খাড়া নিচের দিকে নামলে আর ইজিক্যাল টু এম ইন্টু জি মাইনাস এফ হবে, জি মাইনাস এফ হবে। আর যদি খাড়া উপরের দিকে ওঠে তাহলে আর ইজিক্যাল টু হবে হলো এম ইন্টু জি প্লাস এফ, এটি হবে সেই মান। আশা করছি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পারছো। এখন কোনো কারণে যদি লিফটের রশি ছিঁড়ে যায় অথবা লিফট যন্ত্রটি যদি অভিকর্ষ ত্বরণ জি ত্বরণের নিচের দিকে নামে, তাহলে এই এই সার্বিক বল আর ইজিক্যাল টু হবে এম ইন্টু জি মাইনাস জি। তো জি মাইনাস জি হওয়ার অর্থ হচ্ছে জি জি কেটে যাবে, সেক্ষেত্রে আর ইজিক্যাল টু হবে 0। সেক্ষেত্রে এই শিশুটি কোনো ওজন বল অনুভব করবে না, সে নিজেকে ওজনহীন মনে করবে। এই কারণে লিফটের রশ্মি ছিঁড়ে গেলে অথবা লিফটটি অভিকর্ষ ত্বরণ জি এর মানে যদি নিচের দিকে নামতে থাকে তাহলে সে কার্যত কোনো আহ ওজনের যে বল সেটি অনুভব করবে না, এটি তার কাছে ওজনহীনতা বলে মনে হবে। আশা করছি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পারছো। আমরা এরপর দেখব রাস্তার ব্যাংকিং ও রাস্তার বাঁকে যানবাহনের গতি নিয়ে। যদি কোনো রাস্তার বাঁকে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার অবস্থা চিন্তা করি তাহলে দেখা যাবে যে সেখানে গাড়িকে একটা নির্দিষ্ট স্পিডে যেতে হবে এবং তাকে একটা বাঁকও নিতে হবে। কি পরিমাণ বাঁক নিতে হবে, তার স্পিড সর্বোচ্চ কেমন হবে, বস্তুর ভরের সাথে এটির কি সম্পর্ক থাকবে, এটির আলোকে আমরা একটি সূত্র নিয়ে আলোচনা করব। এখানে এই গাড়িতে দুই ধরনের বল কাজ করবে। একটি হলো গাড়ির কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল কাজ করতে হবে, আরেকটি হলো
কেন্দ্র বিমুখী বল কাজ করতে হবে। এই দুই বলের মধ্যে ভারসাম্যপূর্ণ অবস্থায় আমরা কেন্দ্রমুখী বল হিসেবে আর সাইন থিটা এবং কেন্দ্র বিমুখী বল হিসেবে এম ভি স্কোয়ার ভাগ আর, এই সমীকরণের সাহায্য নিয়ে আমরা অনায়াসেই এখানে বের করতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ আর জি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু আমরা পাবো হলো ট্যান ইনভার্স ভি স্কোয়ার ভাগ আর জি। আমি এটি তোমাদের দেখাই দিচ্ছি। এই যে সমীকরণটি আমরা দেখতে পাচ্ছি, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি স্কোয়ার ভাগ আর জি। এবং এখানে প্রয়োজনীয় অন্যান্য উপকরণ সব দেয়া আছে। তো আমরা অনায়াসে এখানে যদি প্রয়োজনীয় মান দেওয়া থাকে তাহলে মান বসায় দিলেই কিন্তু আমরা থিটার মানটি পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এরকম বাঁকে গিয়ে দেখা যায় অনেক নতুন চালক গাড়িকে প্রয়োজনীয় ব্রেক কষায় না, অথবা ব্রেক না কমায়ে একটা নির্দিষ্ট স্পিডে গাড়িকে চালাতে গিয়ে গাড়ি কিন্তু কেন্দ্র বিমুখী বলের দ্বারা তাড়িত হয়ে সেটি উল্টে যায়, এবং এ ব্যাপারে আমাদের অনেক বেশি সচেতন থাকা উচিত। এবং এখানকার সমীকরণে আমরা এটাও দেখতে পাচ্ছি যে গাড়ির বেগ যত বেশি হবে গাড়ির কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা বা কেন্দ্র বিমুখী বল লাভ করার সম্ভাবনা তত বেশি হবে। রাস্তার বাঁকে সাইকেল আরোহীর ক্ষেত্রেও একই বিষয়ে কাজ করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইকেল আরোহী তার সাইকেলটাকে একটা নির্দিষ্ট কোণে বাঁকাবে, বাঁকানোর ফলে সে সে রাস্তার থেকে যে প্রতিক্রিয়া বলটি পাবে, প্রতিক্রিয়া বল দুই ভাগে বিভক্ত হবে, একটি হলো উলম্ব, একটি হলো আনুভূমিক। আনুভূমিক বরাবর যে বলটি কাজ করবে সেটি তার কেন্দ্রমুখী বলের যোগান দিবে, আর উলম্ব বলটি তার ওজনের ভারসাম্যকে ঠিক রাখতে সাহায্য করবে। আমরা এরপর দেখব সংঘর্ষ নিয়ে। সংঘর্ষটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো একমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটি হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বস্তু এর গতিশক্তি সংরক্ষিত হয়, অর্থাৎ বস্তুর সংঘর্ষের পূর্বে মোট বেগ এবং সংঘর্ষের পরের বেগ এটি একই থাকে, ফলে হাফ এম ভি স্কোয়ারের যে সূত্রের যে গতিশক্তি এটি একই থাকবে, অর্থাৎ সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি একই থাকবে। কিন্তু যদি সংঘর্ষটি অস্থিতিস্থাপক হয় তাহলে এটি কিন্তু সেই প্রক্রিয়াটি মেনে চলবে না, অর্থাৎ সংঘর্ষের পূর্বে এবং পরের গতিশক্তি কিন্তু এক থাকবে না, এবং এটি গতিশক্তির সংরক্ষণশীলতাকে সমর্থন করবে না। আমরা এখানে একমাত্রিক সাংঘর্ষিকের একটি অবস্থান দেখতে পাচ্ছি, এবং এক্ষেত্রে আমাদের ভরবেগের নিত্যতা সূত্রটির মূল বিষয়টি এরকম: m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। আমরা এগুলোর ক্যালকুলেশনের মধ্য দিয়ে আমরা v1 এবং v2-র মান অনায়াসে বের করে নিতে পারি, এবং এর মাধ্যমে আমরা প্রয়োজনীয় অঙ্ক সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আজকের এই আলোচনার মধ্য দিয়ে ক্লাসটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।